হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প যাও পাখি বলো তারে, লেখা ঈশানুর তাসমিয়া মীরা, পর্ব 31। আমাকে ভার্সিটি দিয়ে সেই মেজো চাচ্চুর বাসায় চলে আসেন রিয়ান। ড্রয়িং রুমে কী যেন আলোচনা করছিল মেজো চাচ্চু আর চাচি যান। রিয়ানকে আসতে দেখে অনেকটা চমকে যান তারা। তৎক্ষণাৎ কথা বলা বন্ধ করে ফেলেন। সন্দেহের দৃষ্টিতে তাদের দিকে তাকান রিয়ান। ব্রুকুচকে বলেন, কিছু হয়েছে? চিন্তিত দেখাচ্ছে তোমাদের। মেজো চাচ্চু স্বস্তি নিঃশ্বাস ফেললেন। মুখে হাসি ফোটানোর চেষ্টা করে বললেন, কিছু না, এমনি কথা বলছিলাম তোমার মায়ের সাথে। মেজো চাচ্চুর কথায় সায় দিয়ে চাচি যেন হাসার চেষ্টা করলেন, কিন্তু সন্দেহজনক গেল না রিয়ানের। উনি কিছুক্ষণ অভাবে তাকিয়ে রইলেন তাদের দিকে। পরক্ষণে দ্রুত চলে গেলেন নিজের রুমে। মেজো চাচ্চু আর চাচি বড় বড় নিঃশ্বাস ফেললেন এবার। এতক্ষণ তাদের দম আটকে আসছিল যেন। বারান্দায় বসে আছে দিঘি আর আবদ্ধ। হাতে মুখের ভর দিয়ে আবদ্ধের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে দিঘি। আবদ্ধ তার মূল্যবান বই পড়তে ব্যস্ত। দিঘি কয়েকবার উকি দিয়ে দেখার চেষ্টা করছে আবদ্ধ কি পড়ছে। দিঘির এই উকি ঝুঁকি দেখে আবদ্ধ বলল, কি হয়েছে? দিঘি দ্রুত উত্তর দিল, কথা বলবো। কথা তো বলছি আমরা। কোথায়? আপনি বই নিয়ে বসে আছেন, সময় দিচ্ছেন না আমাকে। ছোট একটা নিঃশ্বাস ফেলে বইটা রেখে দিল আবদ্ধ। দিঘির মুখোমুখি ঘুরে বসল। শীতল চাহনি নিয়ে বলল, পড়া কেমন চলছে তোমার? মুখটা ফুলিয়ে ফেলল দিঘি। তেতো মুখে বলল, পড়ালেখার খবরাখবর জিজ্ঞেস করতে বলিনি আমি। দিঘির বিরক্তিমাখা চেহারা দেখে আবদ্ধ মুচকে আসলো। সে হাসি প্রাণ ভরে দেখল দিঘি। আনমনে বলে উঠল, আপনার হাসি অনেক সুন্দর। আবদ্ধ এবার একটু শব্দ করে হাসলো। পরক্ষণে একটা অসহায় ভাব ফুটে উঠল তার মুখে। ম্লান কণ্ঠে বলল, জানো দিঘি, আমি আমার স্কুলের সবচেয়ে দুষ্ট প্রকৃতি ছিলাম। সবার কাছে হাস্যজলে একটা পরিচিত মুখ। কয়েক মাস আগেও আমি এমন ছিলাম, কিন্তু আব্বু যখন বললেন আমাকে বিয়ে দিতে চান, তখন কেমন যেন গম্ভীর হয়ে ওঠে আমি। আমার বয়স এখন মাত্র 22। এত তাড়াতাড়ি বিয়ে করার কোনো চিন্তাই ছিল না আমার। পড়ার পাশাপাশি আব্বুর বিজনেসের টুকটাক কাজের মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চেয়েছিলাম। অথচ বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস ফেলল আবদ্ধ। সামান্য হেসে বলল, আমি তোমাকে প্রথম প্রথম মেনে নিতে না চাইলেও এখন মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। বিশ্বাস করো, অনেক চেষ্টা করছি। কিন্তু এর জন্য আমার একটু সময় লাগবে। আমাকে একটু সময় দেবে প্লিজ, নিজেকে আগের মতো করতে, তোমার আদর্শ বড় হতে। জলে ভরে আসা দিঘির চোখ চিকচিক করে উঠল। মুখে একরাশ উজ্জ্বলতা ছেয়ে গেল। আবদ্ধের হাতে হাত রেখে মুচকে এসে বলল, আমি আপনার পাশে আছি আবদ্ধ। আপনার যত সময় প্রয়োজন নিঃসন্দেহে নিন। পরের দিন ভার্সিটি যাওয়ার জন্য রুম থেকে বের হতেই কয়েক দফা চমকে গেলাম। মেজো চাচ্চু আর চাচি বসে আছেন ড্রয়িং রুমের সোফায়। তারা একা নন, আবদ্ধ, দিঘি, এমনকি ইয়াসিন ভাইয়াও আছেন সাথে। চট্টগ্রাম থেকে এ লোক আসলো কখন? জানালো না তো আমায়। মুহূর্তের মধ্যে এই বিস্ময় শব্দটা ঘিরে ধরেছে আমায়। বিস্ফোরিত চোখে চেয়ে আছি চাচ্চু আর ইয়াসিন ভাইয়ের দিকে। ভাইয়া দাঁত কেলিয়ে হাসছেন। এর মাঝে আম্মু বলে উঠলেন, আজকে তোর ভার্সিটি যেতে হবে না মিরু, রুমে যা, আমি আসছি। আরেক দফা বিস্মিত হলাম। মেজো চাচ্চুরা এলে কখনোই আম্মু আমাকে ভার্সিটি যেতে নিষেধ করেন না। তাহলে আজকে কেন? মেজো চাচ্চুরাই বা এত সকাল সকাল এলেন কেন? কোনো মতে সালাম দিলাম চাচ্চুদের। তারপর চিন্তিত ভাব নিয়ে ধীর পায়ে চলে এলাম রুমে। এসে ধপ করে বসে পড়লাম বিছানায়। কিছুক্ষণ পর আম্মু এলেন রুমে। হাতে থাকা একটা নীল রঙের শাড়ি ধরিয়ে দিয়ে তারা নিয়ে বললেন, মিরু, তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হয়ে নে তো। আমার ভ্রু কুঁচকে এলো। শাড়ি পরবো কেন? কুঞ্চিত ভ্রু নিয়ে বললাম, আম্মু, শাড়ি পরতে হবে কেন? কারো কি বিয়ের অনুষ্ঠান আছে নাকি? আম্মু ব্যস্ত ভঙ্গিতে রুম ত্যাগ করতে করতে বললেন, হ্যাঁ,
তাড়াতাড়ি রেডি হয়ে নে, বেশি সময় নষ্ট করিস না। হতভম্ব আমি, কি হচ্ছে সব? এক পলক তাকালাম শাড়ির দিকে, বেশ সুন্দর দেখতে। নীলের সঙ্গে ধূসর কালো রঙটা বেশ মানিয়েছে। ছোট্ট একটা নিঃশ্বাস পেলাম আমি। মায়ের কথায় দ্রুত তৈরি হয়ে নিলাম। তৈরি হওয়ার পরপরই আম্মু আমাকে নিয়ে চলে গেলেন ড্রয়িং রুমে। সবার সামনে সোফার একদম মাঝখানটায় বসলাম। বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে, তবে সবার মুখের হাসি দেখে কিছু হওয়ার পূর্বাভাস পাচ্ছি। হঠাৎ ইয়াসিন ভাইয়া খোঁচা মেরে বলে উঠলেন, মিরু, তোর তো বিয়ে হয়ে যাচ্ছে। মিরু জাফর, আমাকে একা রেখে তুই বিয়ে করে ফেলছিস, স্বার্থপর। বলতে বলতে ইয়াসিন ভাইয়া ভুলে গেলেন বড়দের সামনে আছে আমরা। মেজু চাচ্চু আর চাচি চোখ পাকিয়ে তাকাতে চুপ হয়ে গেলেন তিনি। এদিকে আমি অশান্তিতে ভুগছি। কি বললো ইয়াসিন ভাইয়া? আমার বিয়ে কার সাথে? আচ্ছা, আজকে কি আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে? এর জন্যই চাচ্চুরা এত সকাল সকাল বাসায় এসেছেন। আমাকে এভাবে শাড়ি পরানো হয়েছে, মুহূর্তেই অস্থিরতা বেড়ে গেল আমার। হাঁসফাঁস করছি শুধু। আম্মু পাশেই বসেছিলেন। ফিসফিসিয়ে করুণ কণ্ঠে আম্মুকে বললাম, আম্মু, আমাকে কি এখন পাত্রপক্ষ দেখতে আসবে? তুমি এর জন্য সাজিয়েছ আমায়? আম্মুর এক কথায় জবাব, হ্যাঁ। হ্যাঁ শব্দটা কানে যেতেই অস্থিরতা তীব্র হতে লাগলো আমার। ইচ্ছে করছে পালিয়ে যেতে, কান নাচছে প্রচুর। এমন সময় হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলেন রিয়ান। দরজা খোলাই ছিল। তাকে এভাবে ঢুকতে দেখে সবাই তাকালাম ওনার দিকে। বড় বড় নিঃশ্বাস নিয়ে সবার দিকে একে একে তাকাচ্ছেন উনি। আমার দিকে চোখ পড়তেই স্থির হয়ে গেলেন। আচ্ছা, উনি কি জানেন আমাকে পাত্রপক্ষ দেখতে আসবে? হয়তো জানেন, কিন্তু এতে ওনার কি? ওনার তো কিছু যায় আসবে না। মৃদু কম্পিত গলায় রিয়ান মেজো চাচ্চুকে বললেন, পাত্রপক্ষ কি দেখে গেছো ওকে? ওদের পছন্দ হয়েছে মীরাকে? তোমরা কি এখনই বিয়ে দিয়ে দেবে ওরা? জোরালো কণ্ঠে একের পর এক প্রশ্ন করে যাচ্ছেন রিয়ান। মেজো চাচ্চু শব্দ করে হেসে বললেন, আগে বয়, তারপর বলছি। তড়িৎ গতিতে রিয়ান মেজো চাচ্চুর পাশে বসে পড়লেন। তা দেখে মেজো চাচ্চু আবারও হাসলেন, বললেন, তুই আসতে দেরি করে ফেললি? পাত্রপক্ষ এইমাত্র বেরোলো এখান থেকে। ওদের পছন্দ হয়েছে মিরুকে, ছেলে ভালো। ভাবছি সামনের মাসে বিয়েটা দিয়েই দেব ওর। সামান্য আশা যা ছিল সব যেন নিভে গেল না। করুণ মুখে তাকালেন মেজো চাচ্চুর দিকে। পাশাপাশি আমিও তাকালাম বিস্ময়ে। আমাকে তো কেউ দেখতে আসেনি, তাহলে মেজো চাচ্চু এমন বললেন কেন? উত্তর হিসেবে কিছু বলল না কেউ। মেজো চাচ্চু তো অধীর আগ্রহে অপেক্ষা করছেন নিজ ছেলের পরের কথাটা শোনার জন্য। চাচ্চুর অপেক্ষায় অবসান ঘটিয়ে মৃদু স্বরে কাঁপা কাঁপা গলায় রিয়ান বললেন, বিয়েটা ভেঙে দাও আব্বু। মীরার বিয়েতে আমার মত নেই। মেজো চাচ্চু যেন শুনলেনই না রিয়ানের কথা। সবাইকে উদ্দেশ্য করে বললেন, তাহলে আরেকটা বিয়ে খাচ্ছি আমরা। রিয়ান মাথা নিচু করেছিলেন। মেজো চাচ্চুর এমন কথায় হুট করে তাকালেন আমার দিকে। তার লাল লাল চোখ দেখে স্তব্ধ হয়ে গেলাম আমি। কেমন এলোমেলো লাগছে তাকে, মনে হচ্ছে ঘুম থেকে সরাসরি উঠে এসেছেন উনি। চোখ মুখ ফ্যাকাশে, ঠোঁট শুকিয়ে কাঠ, চুল আগাছালো, পরনে শুধু একটা টি শার্ট আর 3/4 প্যান্ট। আপন মনে কী যেন বিড়বিড় করছেন উনি। কিছু বলার জন্য মুখ খুলবেন, সে সুযোগ না দিয়ে মেজো চাচ্চু আব্বুকে বললেন, সাদাব, বিয়েটা পাকা করি তাহলে। 2 মাস পর মেরুর পরীক্ষা শেষ হলেই নিজেদের মেয়ে নিজেদের কাছে উঠিয়ে নেব। রিয়ান আর আমি আবারও চমকে তাকালাম মেজো চাচ্চুর দিকে। হচ্ছেটা কি? এসব তো পাত্রপক্ষদের বলার কথা, তাহলে মেজো চাচ্চু বলছেন কেন? আমাদের দুজনের প্রশ্নের উত্তর হিসেবে আব্বু বলে উঠলেন, কিন্তু ভাইয়া, তোমার ছেলে তো রাজি না। একটু আগেই তো তোমাকে বললো বিয়েটা ভেঙে দিতে। আস্তে 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 সব যেন বোধগম্য হতে লাগলো আমাদের। আর এক মুহূর্ত অপেক্ষা না করে রিয়ান গম্ভীর কণ্ঠে বললেন, তোমরা কি আমার আর মীরার বিয়ের কথা বলছো? মেজো চাচ্চু আফসোসের সঙ্গে বললেন, হ্যাঁ, কিন্তু তুই তো বিয়েতে রাজি না। তার মানে এতক্ষণ মজা করছিলেন সবাই? রিয়ান তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তাকালেন আমার দিকে।
চোখ ফিরিয়ে মেজো চাচ্ছুর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে আবারও বললেন, এক্স্যাক্টলি কি চাচ্ছ তোমরা? তুই কি মীরাকে বিয়ে করতে চাইছিস? মুখে বল। উনি বললেন, নিশ্চয়ই আমার মতামত জানো বিদায় এখানে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছো। তা আমাকে বলতে বলছো? ইয়াসিন ভাইয়া চেঁচিয়ে উঠলেন, অবশ্যই, জনগণ জানতে চায়। রিয়ান সরু দৃষ্টিতে তাকান ইয়াসিন ভাইয়ের দিকে, নির্লিপ্ত কণ্ঠে বলেন, বিয়ে করব আমি, করিয়ে দাও ওর সাথে। সবাই মিটিমিটি হেসে উঠল এবার। মেজো চাচু তো শব্দ করে হেসে উঠলেন। লজ্জা বিস্ময় ঘিরে ধরল আমায়। কেমন নির্লজ্জ উনি, বড়দের সামনে কেউ এমনভাবে বলে? চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন।